আসসালামু আলাইকুম। আমি তুলবা খাতুন, সহকারী অধ্যাপক, প্রাণিবিদ্যা বিভাগ, ঢাকা কলেজ। অনলাইন ক্লাসের ধারাবাহিকতায় আমি দ্বিতীয় বর্ষের নন-মেজর গ্রুপ ছাত্রদের জন্য আজকে আমার বিষয় ফিডার্স অফ বার্ডস, পাখির পালক নিয়ে আজকে আমরা আলোচনা করাবো। যদিও আজকে আমাদের টাইপ স্টাডি কলম্বা লিভিয়া এবং আজকে আমরা কলম্বা লিভিয়ার পালক সম্বন্ধে বিস্তারিত জানব। সাধারণত আমরা দেখি যে পাখি একমাত্র প্রাণীর ক্লাস যেখানে পাখিদের সাধারণত দেহ পালক দ্বারা আবৃত থাকে। অন্য কোনো প্রাণীতে সাধারণত আমরা পালকের মাধ্যমে আবৃত দেহ দেখি না। পাখির শরীরের প্রায় সমস্ত অংশ পালক দ্বারা আবৃত থাকে। তার মধ্যে ব্যতিক্রম পাখির চঞ্চু এবং পায়ের কিছু অংশ। তো দেখা গেছে যে পাখিদের দেহ পালকের মাধ্যমে আবৃত থাকে এবং কিছু পাখি যেগুলা সাধারণত দৌড়বাজ পাখি নামে পরিচিত, তাদের শরীরে পালকের বিন্যাস সাধারণত সমভাবে হয়ে থাকে। কিন্তু রুক্ষ পাখিগুলা, ফ্লাইং বার্ডগুলার শরীরে পালকগুলা অঞ্চল ভিত্তিক ভাবে বিন্যস্ত হয়ে থাকে। তো আমরা দেখি আজকে আমাদের যে টাইপ স্টাডি কলম্বা লিভিয়া বা কবুতরের ক্লাসিফিকেশনে আমরা দেখি ফাইলাম কর্ডাটা, সাবফাইলাম ভার্টিব্রাটা, ক্লাস এভিস, সাবক্লাস নিওঅর্নিথিস, অর্ডার কলাম্বিফর্মিস, ফ্যামিলি কলম্বিটি, জেনাস কলম্বা, স্পিসিস কলম্বা লিভিয়া। তো দেখা গেছে যে এই যে কবুতরের পালকের যে বিন্যাসগুলো আছে সাধারণত বিভিন্ন কবুতরের প্রজাতি ভেদে কিছুটা এরা পার্থক্য, এদের মধ্যে কিছুটা পার্থক্য বৈচিত্র্যতা দেখা যায়। সাধারণত এই যে পালকের বিন্যাস বার্ডের বডিতে, এই প্রক্রিয়াকে সাধারণত আমরা টেরিলেসিস বলে থাকি এবং শরীরের সমস্ত অঞ্চল জুড়ে যে বিন্যস্ত পাখির পালকের যে বিন্যাসটা ঘটে তাকে টেরিলেসিস প্রক্রিয়াটাকে আমরা টেরিলেসিস বলে থাকি। এবং দেখা গেছে যে এর শরীরের কিছু অংশ সাধারণত পালকবিহীন হয়ে থাকে, সেই অংশটাকে আমরা সাধারণত এপটেরিয়া বলে থাকি। আর এই পালকের সাধারণত বডির যে অংশ পালক দ্বারা আবৃত থাকে সেই অংশটাকে আমরা সাধারণত টেরিলি বলে থাকি। তো আমরা দেখব একটা আদর্শ পালকের গঠন সাধারণত কি রকম হয়ে থাকে। এখানে আমরা সাধারণত দেখতে পাচ্ছি যে পাখির কবুতরের শরীরে ম্যাক্সিমাম অংশ সাধারণত পালক দিয়ে আবৃত, এর কিছু অংশ সাধারণত পালকবিহীন থাকে, যেটাকে আমরা অ্যাপটেরিয়া বলে থাকি। তো পালক দ্বারা আবৃত যে টেরিলিগুলো আছে সেগুলোকে আমরা কতগুলো ভাগে ভাগ করেছি। যেমন এখানে আছে শিট টেরিলি, সেফালিক টেরিলি। এখানে আমরা ফিমোরাল, যেহেতু এদের পায়ের প্রথম অস্থিটা হলো ফিমার, সেখান থেকে এই বিন্যস্ত পালকের এই অঞ্চলের বিন্যস্ত
পালককে আমরা সাধারণত এখানে বলে থাকি ফিমোরাল টেরিলি। তারপরে এখানে প্রথম অগ্রপদের প্রথম অস্থিটা যেহেতু হিউমেরাস, সেহেতু এখানকার পালকের বিন্যাসকে আমরা হিউমেরাল টেরিলি বলি। এখানে হিউমেরাল টেরিলি অগ্রপদের প্রথম অস্থি পালকের বিন্যাসকে, এবং পালকের নিচের অংশে সাধারণত যেখানে রেডিয়াস আওয়া আছে তার নিচের দিকে যে পালকের বিন্যাস, সেখানকে সেই অংশটাকে আমরা অ্যালাক টেরিলি বলে থাকি। এবং গ্রীবা অঞ্চলে যেখানে পালক বিন্যস্ত থাকে সেটাকে আমরা গ্রীবা টেরিলি বলে থাকি। এবং তার নিচের কিছু অংশ সাধারণত দেখা গেছে যে পালকবিহীন অবস্থায় থাকে, সেটাকে আমরা গ্রীবা অ্যাপটেরিয়াম বলে থাকি। এবং এই অংশটাকে আমরা ক্রুরাল টেরিলি বলে থাকি। এবং ইউরোপাইটিডিয়ামের নিচে যে অংশটাকে আমরা সাধারণত পালক দ্বারা, লেজের পুচ্ছ অঞ্চলটা পালক দ্বারা আবৃত থাকে, তাকে আমরা পুচ্ছ টেরিলি বলে থাকি। তো এরপরে আমরা একটা আদর্শ পালকের সাধারণত গঠন লিখব। একটা আদর্শ পালক সাধারণত কি কি অংশ নিয়ে একটি আদর্শ পালক গঠিত। এখানে আমরা অনেকগুলো পালকের ছবি দেখতে পাচ্ছি। তো সাধারণত একটা আদর্শ পালকের গঠনে আমরা সাধারণত একটি অক্ষের উপস্থিতি এবং দেখে থাকি, এবং আরও দেখি সাধারণত পাতার মতো সাধারণত বিন্যস্ত অবস্থায় থাকে, যেটাকে আমরা সাধারণত ফলক বা ভেন বলে থাকি। তো অক্ষ সাধারণত দেখা গেছে যে পালকের বডিতে আমরা সাধারণত পালকের মধ্যে আমরা সাধারণত অক্ষ যেটা দুইটা অংশ নিয়ে গঠিত, একটা ক্যালামাস এবং আরেকটা র্যাকিস। তো ক্যালামাস হচ্ছে পাখির পালকের সাধারণত অক্ষের যে অংশটা দেহেও সংলগ্ন অবস্থায় থাকে। আমরা সাধারণত দেখে থাকি যে একটা পালক সাধারণত তার কিছু অংশ শরীরের মধ্যে বার্ডের প্রথিত হয়ে থাকে, এবং যে অংশটা দেহ সংলগ্ন অবস্থায় থাকে তাকে আমরা ক্যালামাস বলছি। এই যে এখানে সাধারণত দেখা গেছে যে ক্যালামাস আর র্যাকিস শক্ত একটা অংশ, যেটা তার চারিদিকে সাধারণত অনেকগুলা দুই পাশে সাধারণত দেখা গেছে যে চুলের মতো অসংখ্য বাল্বের মাধ্যমে যে স্ট্রাকচারটা তৈরি করে তাকে আমরা ফলক বা ভেন বলছি। আর এর মাঝের যে নিজের অংশটাকে অক্ষ বলছি। এই অক্ষটাই আবার দুইটা ভাগে বিভক্ত। এর প্রথম অংশটাকে আমরা বলছি ক্যালামাস, এবং যে অংশটাতে সাধারণত দেখা গেছে যে বাল্বগুলা বিন্যস্ত থাকে অথবা ভেন অবস্থান করে, ফলকগুলো অবস্থান করছে, তাকে আমরা সাধারণত র্যাকিস বলে থাকি। তো ক্যালামাস হচ্ছে অক্ষের সেই অংশটা যেটা বার্ডের দেহ সংলগ্ন অবস্থায় থাকে, এবং এই ক্যালামাসের মাধ্যমে ত্বকের গভীরে সাধারণত প্রথিত হয়ে থাকে। এবং আমরা দেখি যে ত্বকের ভেতরে ক্যালামাসের গোড়ায় একটা ছিদ্র থাকে। এখানে ছিদ্রের উপস্থিতি আমরা দেখছি। এটাকে সাধারণত ইনফেরিয়র আমব্লিকাস সাধারণত বলে থাকি। আর এটাকে আমরা সাধারণত ক্যালামাস বা হুইল বলে থাকি এতটুকু অংশকে। এবং আমরা ক্যালামাস এবং ফলক, এই অংশটাকে আমরা ফলক বলছি, যে অংশে সাধারণত র্যাকিসের চারিদিকে চুলের মতো অসংখ্য পাপ সাজানো থাকে, সেই অংশটাকে ফলক বলছে। এই ক্যালামাস আর এই ফলকের সংযোগ স্থলে সাধারণত অক্ষীয় দিকে আরও একটি ছিদ্রের উপস্থিতি আমরা দেখি। এইখানটাতে যে চিত্রটাকে আমরা
সুপিরিয়র আম্বলিকাস বলে থাকি। এবং ঠিক সুপিরিয়র আম্বলিকাসের কাছেই সাধারণত একগুচ্ছ নরম আনুষঙ্গিক পালক থাকে, যেখানে আমরা একগুচ্ছ আনুষঙ্গিক পালকের উপস্থিতি দেখছি, যেটাকে আমরা আফটার শেড বলে থাকি। তার পরবর্তীতে আমরা সাধারণত এই অক্ষের দূরবর্তী যে অংশটা, বডি থেকে সাধারণত দূরবর্তী যে অংশটা, সেটাকে আমরা র্যাকিস বলে থাকি। সাধারণত ক্যালামাসের উপরে, ক্যালামাসে এতটুকু যেহেতু ক্যালামাস, এর উপরের দিকে নিরেট দণ্ডের মতোই অংশটা সাধারণত র্যাকিস। এবং র্যাকিসের মধ্যে দেখা যায় যে প্রসারিত ফলক বা ভেন অবস্থান করে। এই যে র্যাকিসের দুই পাশে আমরা ফলকের উপস্থিতি দেখছি। সাধারণত এই বার্বগুলা বিন্যস্ত একত্রে আমরা ভেন বা ফলক বলছি। তো ফলক হলো র্যাকিসের উভয় পাশে সাধারণত পাতার মতো যে প্রসারিত অংশ র্যাকিসের উভয় পাশে, তাকে সাধারণত আমরা ভেন বলে থাকি। এবং আমরা দেখি যে র্যাকিসের উভয় পাশে সাধারণত অনেকগুলা বার্ব সজ্জিত থাকে তীর্যকভাবে ও সমান্তরালভাবে। র্যাকিসের উভয় পাশে অসংখ্য বার্বের উপস্থিতি আমরা দেখছি, যেগুলো অনেকটা চুলের মতো হয়ে থাকে, সুতার মতো। অসংখ্য বার্ব সমান্তরালে এবং তীর্যকভাবে অবস্থান করে। এবং এই বার্বগুলা যখন আমরা আলাদা করে দেখি, তখন দেখতে পাই যে বার্বগুলোর উভয় পাশে উপবৃদ্ধি দেখি। এখানে আমরা একটা সিঙ্গেল বার্ব দেখছি, এখানে বার্বের উপস্থিতি। তো দেখা যায় যে বার্বের উভয় পাশে সাধারণত যে উপবৃদ্ধিগুলো দেখা যায়, আমরা দুই পাশে উপবৃদ্ধি দেখছি, যেগুলাকে আমরা বারবিউল বলি। এবং এই বারবিউলগুলোরও দেখা গেছে যে সজ্জারীতি অনেকটা বৈচিত্র্যময়। তো দেখি বার্বের সাধারণত এই বার্বগুলা সাধারণত বার্ব থেকে শীর্ষ দিকে মুখ করে যে বারবিউলগুলা অবস্থান করে, সেই বারবিউলগুলাকে আমরা সাধারণত ডিস্টাল বারবিউল বলে থাকি। আর নিচের দিকে মুখ করে যে বারবিউলগুলো অবস্থান করে, সেগুলাকে আমরা প্রক্সিমাল বারবিউল বলে থাকি। এখানে এই বার্ব থেকে সাধারণত শীর্ষ দিকে সাধারণত যে বারবিউলগুলো বিন্যস্ত উপরের দিকে, সেগুলাকে আমরা ডিস্টাল বারবিউল বলছি। এবং বার্ব থেকে নিচের দিকে সাধারণত গোড়ার দিকে যে বার্বগুলা সাধারণত নিচের দিকে অবস্থান করে, বার্ব থেকে নিচের দিকে, সেগুলোকে আমরা প্রক্সিমাল বারবিউল বলছি। তো এই বারবিউলগুলোর গঠনেও দেখা গেছে যে অনেকটা বৈচিত্র্যতা আছে, কেননা এখানে আমরা সাধারণত এই যে এখানে আমরা র্যাকিসের অবস্থান দেখছি। র্যাকিস থেকে বার্বগুলা সাধারণত বের হয়েছে, যেগুলো অনেকটা সুতার মতো, চুলের মতো। বার্ব থেকে উভয় পাশে উপবৃদ্ধি, নিচের দিকেরটাকে আমরা প্রক্সিমাল বারবিউল বলছি, আর উপরের দিকটাকে আমরা ডিস্টাল বারবিউল বলছি। তো ডিস্টাল বারবিউলের একটা সিঙ্গেল ডিস্টাল বারবিউলের স্ট্রাকচার আমরা এখানে দেখি, যেখানে ডিস্টাল বারবিউলের মাথার দিকে শীর্ষভাগে হুকের মতো সাধারণত স্ট্রাকচার আমরা দেখি। হুকের মতো স্ট্রাকচার, এই যে এখানে হুকের মতো স্ট্রাকচার, যেটাকে আমরা বারবির সেল বলছি।
আর প্রক্সিমাল সাধারণত প্রক্সিমাল বারবিউলগুলার দিকে আমরা মাথার দিকে অনেকটা খাঁজ কাটা স্ট্রাকচার দেখি, যেটাকে খাঁজ কাটা স্ট্রাকচার, এবং এই স্ট্রাকচারের কারণে আমরা দেখি যে একটা সাধারণত ডিস্টাল বারবিউলের সাথে নিচের সাধারণত নিচের বারবের এখানে একটা বারবের অবস্থান দেখছি, এখানে একটা বারবের অবস্থান দেখছি, এবং দেখা গেছে যে উপরের দিকে যে বারবটা তার সাধারণত প্রক্সিমাল বারবিউলের সাথে তার নিচের বারবের ডিস্টাল বারবিউলগুলা সাধারণত দেখা গেছে যে আঁকড়ার মতো মুখের আর এর খাঁজ কাটা অংশের সাথে পরস্পর সংযুক্ত অবস্থায় থাকে, একটা অবিচ্ছিন্ন তল তৈরি করে। একটা প্রক্সিমাল বারবিউলের সাথে একটা ডিস্টাল বারবিউলের হুক আর প্রক্সিমাল বারবিউলের খাঁজ পরস্পর যুক্ত হয়ে দেখা গেছে যে অবিচ্ছিন্ন তল তৈরি করে। আমরা সাধারণত মোটামুটি পালকের প্রকারভেদে দেখি দুই ধরনের পালক, একটা আবরণী পালক আর একটা উড্ডয়ন পালক। উড্ডয়ন পালকের মধ্যে উড্ডয়ন পালককে আমরা তিনটা ভাগে ভাগ করেছি। প্রথমটাকে আমরা রেমিজেস বলি, এবং 2 নম্বরে আছে রেক্টিসেস, এবং 3 নম্বর কভার্স। তো রেমিজেস পালকের গঠনটা আমরা দেখি কীরকম এবং কোথায় অবস্থান করে। সাধারণত রেমিজেস পালকগুলোকে আমরা সাধারণত ডানার পালক হিসেবেই চিনি। আমরা দেখি যে মোট ডানায় অবস্থিত এই সমস্ত পালক সাধারণত উড্ডয়ন কাজে ব্যবহৃত হয়, এবং কবুতরের ক্ষেত্রে এই রেমিজেস পালকের সংখ্যা 23টি, এবং দেখা গেছে যে এই 23টি পালকের মধ্যে 12টি পালক সাধারণত এর অগ্র পদের অস্থি আলনার সাথে সংযুক্ত অবস্থায় থাকে, এবং বাকি 11টি পালক সাধারণত আমরা দেখি যে কার্পাল অস্থির সাথে সংযুক্ত অবস্থায় থাকে এবং আঙ্গুলের সাথে কিছু যুক্ত অবস্থায় থাকে। এবং এই 23টি রেমিজেস পালক সাধারণত এখানে আমরা একটা রেমিজেস পালকের অবস্থান দেখছি, যার স্ট্রাকচারে আগের মতোই আমরা ক্যালামাস, র্যাকিস, যেটা সাধারণত অক্ষের দূরবর্তী অংশ র্যাকিস, তারপরে আমরা সাধারণত ফলক দেখছি, এখানে ফলক সাধারণত অসমান 2টা অংশ থাকে, এবং আম্বলিকাসের উপস্থিতি দেখছি, ইনফেরিয়র আম্বলিকাস আর সুপিরিয়র আম্বলিকাস, এদের অবস্থান আমরা সাধারণত দেখে থাকি। এবং সাধারণত এই পালকের বিন্যাসে আমরা দেখে থাকি যে সাধারণত এর ডানাতে এই পালকগুলো বিন্যস্ত থাকে, এবং যেহেতু ডানাতে বিন্যস্ত থাকে সেহেতু দেখা গেছে যে এই প্রথম সাধারণত পালকগুলো সাধারণত 11টা পালক সাধারণত দেখা গেছে যে এর যে কার্পো মেটাকার্পাল অস্থি এবং সাধারণত ফ্যালেঞ্জাস বা আঙ্গুলের সাথে যুক্ত অবস্থায় থাকে। এই 11টা সাধারণত পালককে আমরা প্রাইমারিস বা ম্যানুয়াল বলে থাকি। এই 11টা পালক ছাড়া 23টি পালকের বাকি 12টা পালক সাধারণত অগ্রপদের সাধারণত আলনার অস্থির সাথে সংযুক্ত অবস্থায় থাকে। একে আমরা সাধারণত সেকেন্ডারিস রেমিজেস বলে থাকি। এখানে আমরা দেখছি 12 নম্বর থেকে 23 নম্বর পর্যন্ত মোট সাধারণত 12টি পালক সাধারণত সেকেন্ডারিস রেমিজেস নামে পরিচিত। আর ডানার একদম সম্মুখ ভাগে একটা যে আঙ্গুলটা থাকে আলাদাভাবে, ওটাকে আমরা সাধারণত প্রথম আঙ্গুল বলে থাকি। ওটার নাম হলো পোলেক্স, আঙ্গুলটার নাম।
এবং ওইখানে সাধারণত এলা, স্পুলিয়া বা বাস্টার্ড হুইং নামে ছোট্ট একটা একগুচ্ছ ছোট্ট পালক যুক্ত থাকে। তারপরে 2 নাম্বার পালককে আমরা সাধারণত রেকটিসেস পালক বলে থাকি। এই পালকটা সাধারণত আমরা দেখি যে এর যে ইউরোপাইজিডিয়াম বা কুচ্ছদেশীয় পালক আছে সেইখানে সাধারণত দেখা যায় যে অর্ধবৃত্তাকার ভাবে 12টি পালক সজ্জিত অবস্থায় থাকে। এটাকে আমরা রেকটিসেস পালক বলে থাকি। এটা অনেকটা উড়ার ক্ষেত্রে সাধারণত অনেকটা দাঁড়ের মতো কাজ করে, দিক নির্ণয়ে এরা সাধারণত সহায়তা করে থাকে এবং এদের গঠন অনেকটা সাধারণত পালকের মতোই, রেমিজেস পালকের মতোই। আর 3 নম্বরে যে কভার্স পালকগুলো আছে, এই পালকগুলোর উপস্থিতি সাধারণত আমরা এদের ডানা অথবা পুচ্ছদেশীয় যে পালকগুলো আছে সেই পালকগুলার উপরে শীর্ষ দেশে ছোট ছোট সাধারণত অনেকগুলা উপর দিকে পালক দেখতে পাই, যেগুলো একটা অবিচ্ছিন্ন তল তৈরি করে এবং বায়ু নিরোধী একটা তল তৈরির মাধ্যমে দেখা যায় যে বাতাসের প্রবাহকে সাধারণত এরা ভেতরে ঢুকতে দেয় না এবং যেটা তাদের উঠবার জন্য খুবই গুরুত্বপূর্ণ একটা ভূমিকা পালন করে থাকে। আমরা এখানে দেখে এখানে আমরা সাধারণত কুচ্ছদেশীয় যে পালকগুলো আছে, নিচের দিকে বড় পালক, তার ঠিক উপরের দিকে আমরা সাধারণত ছোট ছোট কিছু পালকের উপস্থিতি দেখতে পাচ্ছি, যেগুলাকে কভার্স বলি। এবং এইখানে ডানার পালকের ক্ষেত্রেও দেখা যায় যে বড় পালকগুলার উপরের দিকে কিছু সংখ্যক ছোট ছোট পালক থাকে, এগুলা কভার্স নামে পরিচিত। আর আবরণী পালক সাধারণত এরা সাধারণত গঠনগত দিক থেকে উড্ডয়ন পালকের মতোই হয়ে থাকে এবং এরা সাধারণত কবুতরের সমস্ত দেহকে আবৃত করে রাখে। এদেরকে আমরা আবরণী পালক বলে থাকি বা কন্ট্রোল পালক বলে থাকি। এই পালকগুলা সাধারণত দেখা গেছে যে এখানে আমরা আবরণী পালকের অবস্থা, কন্ট্রোল পালক, আবরণী পালক দেখতে পাচ্ছি। এখানে আবরণী পালক দেখতে পাচ্ছি, ফাইলো, ফ্লোম, ডাউন পালক, এগুলো সাধারণত আবরণী পালক। এরা সাধারণত দেহের একটি মসৃণ তল সৃষ্টি করে এবং পাখি ওড়ার সময় বাতাসের ঘর্ষণ রোধ করে, পাখির দেহে তাপ সংরক্ষণ করে থাকে। এখানে আমরা সাধারণত একটা পালকের উপস্থিতি দেখছি, যেটাকে আমরা ফাইলো প্লুম বলছি। সাধারণত এর ক্যালামাসটা সাধারণত খাটো হয়ে থাকে আর দীর্ঘ একটা র্যাকিস থাকে। র্যাকিসটা আমরা দেখছি অনেক বড় এবং ক্ষুদ্র কোমল ও রোম সহ এই পালকটাকে আমরা ফাইলো প্লুম বলছি। এবং র্যাকিসের শীর্ষের দিকে সাধারণত কিছু বার্বের উপস্থিতি দেখছি, যেগুলো অনেকটা দুর্বল বার। এবং সবার শেষের দিকে যে পালকটার উপস্থিতি দেখছি সেটাকে আমরা সাধারণত ডাউন পালক বলি। এই পালকের ক্ষেত্রেও সাধারণত আমরা দেখে থাকি যে এর ক্যালামাসটাও সাধারণত খাটো হয়ে থাকে, কিন্তু এর র্যাকিস অ্যাবসেন্ট। আগেরটায় যেহেতু একটা লম্বা র্যাকিস ছিল, এখানে র্যাকিস টোটালি অ্যাবসেন্ট, কিন্তু এদের বারগুলা তুলনামূলকভাবে অনেক বড় হয়ে থাকে, দীর্ঘ বারযুক্ত এবং দুর্বল বারবিউলের, বার্বের চারিদিকে আমরা দুর্বল বারবিউলের উপস্থিতি দেখতে পাই। তো এই হলো সাধারণত আজকে আমরা শিখলাম একটি আদর্শ পালকের গঠন, পালকের একটা আদর্শ পালক সাধারণত কি কি স্ট্রাকচার নিয়ে গঠিত এবং আদর্শ পালকের প্রকারভেদ
কী কী ধরনের সাধারণত পালক আমরা কবুতরের শরীরে দেখতে পাই এবং পালকের শয্যারীতি এবং পালকের কাজ। তো আজকে এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।